ড্রামার শুরুতেই আমাদের ছোট্ট পার্কশ্রীকে দেখানো হয়। সে ছোট থেকেই বেশ খোলামেলা প্রকৃতির, অর্থাৎ কাউকে যদি তার পছন্দ হয় তাহলে তাকে নিজের মনের কথা বলতে সে একবারও ভয় পায় না। জানা যায় মাত্র 3 বছর বয়সে সে একজন ছেলেকে প্রপোজ করেছিল। তবে দুর্ভাগ্যবশত পরে সে জানতে পারে ওই ছেলেটা আসলে সম্পর্কে তার দাদা হয়। এরপর সে যখন আরো বড় হয় তখন সে তাদের ক্লাসেরই একজন ছেলেকে লাভ লেটার লেখে। ছেলেটিও তার দেওয়া ওই লাভ লেটারে আই লাইক ইউ টু লিখে তাকে ফেরত দেয়। এটা দেখে পার্কশ্রী জীবনে প্রথমবারের মতো অনুভব করে সে হয়তো তার ভালোবাসার মানুষটাকে খুঁজে পেয়েছে। তবে দুর্ভাগ্যবশত পরের দিনই ওই ছেলেটা তাদের স্কুল ছেড়ে অন্য একটা শহরে ট্রান্সফার হয়ে যায়। পার্কশ্রী উদাস মনে তার দিকে তাকিয়ে এটাই ভাবতে থাকে, যদি ছেড়েই যাওয়ার ছিল তাহলে লেটারের রিপ্লাই দিলে কেন। এরপর দেখতে দেখতেই বেশ কয়েকটা বছর পেরিয়ে যায়, আর একই সাথেই পার্কশ্রীর চুলগুলোও পরিবর্তন হতে শুরু করে। অর্থাৎ তার ছোটবেলাকার সুন্দর সেই চুলগুলো বয়সের সাথে সাথে তার বাবার চুলের মতোই কুঁকড়ে গেছে। কিন্তু তার ছোট বোনের চুলগুলি ছিল স্ট্রেট এবং অনেক সুন্দর, ফলে সবাই তাকে পছন্দ করত। তবে এইসব নিয়ে পার্কশ্রীর খুব একটা মাথা ব্যথা ছিল না। সে তার ওই কুঁকড়ানো চুলের সাথেই নিজের জীবনটাকে ভালোভাবে গুছিয়ে নিয়েছিল। তবে গল্পের টুইস্ট আসে তখনই যখন সে তার পাশের বাড়ির একটা ছেলেকে প্রপোজ করার জন্য তৈরি হচ্ছিল। ঠিক ওই সময় সেই ছেলেটা তাদের বাড়িতে এসে তার বোনের হাত ধরে সেখান থেকে চলে যায়। ফলে পার্কশ্রী অনেক কষ্ট পায়, আর এই ঘটনার পর থেকেই সে দৃঢ় মনে প্রতিজ্ঞা করে যাই হয়ে যাক না কেন সে তার জীবনে আর কাউকেই ভালোবাসবে না। এরপর সে স্কুলে যাওয়ার জন্য তার কোঁকড়ানো চুলগুলোকে স্ট্রেট করতে শুরু করে। তবে তার চুলগুলো এতটাই কার্লি ছিল যে অনেক চেষ্টার পরেও কোনোভাবেই তা ঠিক হয় না। তাই সে বাধ্য হয়ে তার মাথায় চিরুনি গোঁজা অবস্থাতেই ফ্রেন্ডদের সঙ্গে স্কুল যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। স্কুলে এসে তার কিমহিয়ন নামের একটা ছেলের সঙ্গে দেখা হয়। তাকে দেখতে এতটাই সুন্দর যে স্কুলের সব মেয়েরাই তার প্রেমে পাগল। আর সব থেকে মজার বিষয় হলো পার্কশ্রীও এর ব্যতিক্রম নয়। আসলে সে যেদিন কাউকে ভালো না বাসার প্রতিজ্ঞা করেছিল সেই দিনই সমুদ্রে সুইমিং করতে গিয়ে সে প্রথমবারের মতো কিমহিয়নকে দেখে এবং তখন থেকেই সে তার প্রেমে পড়ে যায়। সিন বর্তমানে ফিরলে দেখা যায় স্কুল থেকে নাইট স্টাডির জন্য কিছু স্টুডেন্টের নাম দিয়ে একটা লিস্ট পাবলিশ করা হয়েছে। আসলে স্কুলের প্রথম 100 জন মেধাবী স্টুডেন্টদেরকে এই নাইট স্টাডির জন্য সিলেক্ট করা হয়েছিল, আর এই 100 জনের মধ্যে কিমহিয়নেরও নাম ছিল। এটা দেখে পার্কশ্রী বেশ চিন্তায় পড়ে যায়, কারণ স্কুলে একটা কথা প্রচলিত আছে, অর্থাৎ কেউ যদি নাইট স্টাডি হলে কাউকে প্রপোজ করে তাহলে তাকে তার প্রপোজাল একসেপ্ট করতে হয়। পার্কশ্রীর মনে একটাই ভয় ছিল, তার অবর্তমানে কেউ যেন কিমহিয়নকে প্রপোজ না করে দেয়। এরপর দেখা যায় ক্লাস টিচার এসে সমস্ত স্টুডেন্টদেরকে বলে তোমাদের জন্য একটা খারাপ খবর রয়েছে। আগের বছর ঝড় বৃষ্টির জন্য যে স্কুল ট্রিপটা ক্যান্সেল করা হয়েছিল সেটা এই বছর করা হবে। এটা শুনে সমস্ত ছাত্ররা আনন্দে চিৎকার করে ওঠে। তবে ওই শিক্ষক তখনই তাদেরকে থামিয়ে বলে এত খুশি হওয়ার কিছু নেই, আসল খবর এখনো বাকি আছে। সে বলে যেহেতু ট্রিপে যাওয়ার আগে আমাদের সিলেবাসটা শেষ করা খুবই জরুরি, তাই এখন থেকে প্রতিদিন তোমাদের এক্সট্রা ক্লাস এবং এক্সট্রা হোমওয়ার্ক করতে হবে। ব্যাস, তারপর আর কি। সমস্ত স্টুডেন্টদের খুশি মুহূর্তের মধ্যেই মাটি হয়ে যায়। এখান থেকে সিন চলে আসে বাস্কেটবল গ্রাউন্ডে, যেখানে কিমহিয়ন তার ফ্রেন্ডদের সঙ্গে প্র্যাকটিস করছিল। তখনই দেখা যায় স্কুলের সমস্ত মেয়েরা তাকে দেখার জন্য সেখানে ভিড় জমিয়েছে। পার্কশ্রীও ওখানেই তার ফ্রেন্ডদের সঙ্গে দাঁড়িয়ে কিমহিয়নকে প্র্যাকটিস করতে দেখে। এরপর সে কিমহিয়নকে ইমপ্রেস করার জন্য ক্যান্টিন থেকে একটা কোল্ড ড্রিঙ্ক কেনে এবং তাতে নিজের নাম লিখে ক্যান্টিন ওনারকে বলে ম্যাম, কিমহিয়ন আসলে এটা ওকে দিয়ে দেবেন। তখন ক্যান্টিন ওনার মজা করে তাকে বলে ওকে ইমপ্রেস করার জন্য তোমরা যদি সবাই মিলে এইভাবেই কোল্ড ড্রিঙ্ক গিফট করতে থাকো তাহলে নিঃসন্দেহে বলতে পারি ও কাল থেকে পেট খারাপের কারণে আর স্কুলেই আসতে পারবে না। এটা শুনে পার্কশ্রী কিছুটা হতাশ হয়ে নিজের কেনা কোল্ড ড্রিঙ্কসটা খেতে খেতে বাইরে চলে আসে আর ভাবতে থাকে সে ছাড়া আর কে কিমহিয়নকে কোল্ড ড্রিঙ্কস গিফট করতে পারে। তখনই তার নজর পড়ে তাদেরই এক ক্লাসমেট ইনচং এর ওপরে। তার চুলগুলো পার্কশ্রীর মতোই কোঁকড়ানো, আর মজার বিষয় হলো সেও কিমহিয়নকে পছন্দ করে। তো যাই হোক, স্কুল শেষ করে পার্কশ্রী সাঁতার কাটার জন্য সোজা সমুদ্র সৈকতে চলে আসে। তবে সত্যি বলতে সাঁতার কাটা শুধুমাত্র তার একটা বাহানা ছিল। তার আসল উদ্দেশ্য হলো কিমহিয়ন সেখানে আসলে তাকে স্নান করতে দেখা। এরপর সে সুইমিং কস্টিউম পরে সাঁতার কাটার জন্য সমুদ্রে নেমে পড়ে। আর ঠিক তখনই সেখানে এক অচেনা ছেলে এসে দাঁড়ায়। সে দূর থেকে পার্কশ্রীকে সাঁতার কাটতে দেখে এবং তারপর তার নাম জানার জন্য ড্রেসের ওপরে থাকা নেম প্লেটটা তুলতেই তার জামাটা বাতাসে উড়ে যেতে শুরু করে। ছেলেটা ওই জামাটাকে ধরতে গিয়ে ভুলবশত সমুদ্রে পড়ে যায় এবং সাঁতার না জানার কারণে জলে ডুবে যেতে থাকে। পার্কশ্রী দূর থেকে এটা দেখতে পেয়ে কোনো রকমে এ যাত্রায় তাকে বাঁচিয়ে সমুদ্রের পাড়ে নিয়ে আসে এবং তারপর তাকে ধমক দিয়ে বলে যদি সাঁতার না জানো তাহলে সমুদ্রে নেমেছিলে কেন। তবে ছেলেটা তার এই প্রশ্নের কোনো উত্তর দেয় না। পরের দিন পার্কশ্রী স্কুলে আসলে ক্লাস টিচার ওই ছেলেটাকেই নিজের সঙ্গে এনে সবার সাথে পরিচয় করিয়ে দিয়ে বলে এর নাম হলো ইয়নসক, এখন থেকে এ তোমাদের সঙ্গেই পড়াশুনো করবে। এরপর ইয়নসক খড়াতে খড়াতে কোনো রকমে তার সিটে এসে বসে। আসলে আগের দিন ওই দুর্ঘটনার কারণে তার পায়ের একটা হাড় ভেঙে গিয়েছিল, তাই তার পায়ে
প্লাস্টার করা রয়েছে। তাকে একা বসে থাকতে দেখে পার্কসি তার কাছে এসে জিজ্ঞাসা করে, তোমার শরীর কেমন আছে? তবে ইয়নসক পার্কসিকে তার কোনো প্রশ্নের উত্তর দেয় না, তাই পার্কসি চুপচাপ নিজের জায়গায় ফিরে যায়। পরের দিন স্কুলে আসার সময় প্রচন্ড বৃষ্টি হচ্ছিল, আর এই বৃষ্টির মধ্যে ইয়নসক এক হাতে ছাতা এবং অন্য হাতে ব্যাগ নিয়ে যাওয়ার সময় তার ব্যাগটা রাস্তায় পড়ে যায়। পায়ে প্লাস্টার থাকার কারণে সে অনেক চেষ্টার পরেও ব্যাগটা তুলতে পারছিল না। পেছন থেকে পার্কসি এটা দেখতে পেয়ে তাকে সাহায্য করার জন্য দৌড়ে আসে। তারপর তার ব্যাগটা কুড়িয়ে নিজেই তাকে স্কুলে নিয়ে যেতে থাকে। দেখা যায় এই পুরো দৃশ্যটা তাদের ক্লাস টিচার লক্ষ্য করে এবং পার্কসির এক ফ্রেন্ডকে ডেকে অনেক কথা শোনায়, কারণ সে ইয়নসককে সাহায্য না করে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। এরপর ওই শিক্ষক পার্কসিকে জিজ্ঞাসা করে তার নেম প্লেট কোথায়। পার্কসি বলে, বাড়ি থেকে বেরোনোর সময় পরেই বেরিয়েছিলাম, তারপর হয়তো কোথাও পড়ে গেছে। তখন ওই টিচার তাকে ধমক দিয়ে বলে, পরের দিন সে যদি নেম প্লেট না নিয়ে আসে তাহলে তার গার্ডিয়ান কল করা হবে। এরপর তারা ক্লাসে এসে সবাই মিলে ইয়নসককে বলে, যেহেতু পার্কসি তাকে সেদিন সমুদ্রে ডুবে যাওয়া থেকে বাঁচিয়েছে, তাই তার উচিত তাদের সবাইকে একটা আইসক্রিম পার্টি দেওয়া। দেখা যায় স্কুলের টিফিন টাইমে ইয়নসক তাদের সবার জন্য আইসক্রিম কিনে আনে। এই সময়ে পার্কসিয়ের এক বান্ধবী তার জন্য একটা ডুপ্লিকেট নেম প্লেট নিয়ে আসে। ওটা দেখে ইয়নসকের মনে পড়ে পার্কসির নেম প্লেটটা তার কাছেই রয়েছে, তাই সে যখন সেটা তাকে ফেরত দেওয়ার জন্য পকেট থেকে বের করে, তখন পার্কসির বান্ধবীরা তাকে মজা করে বলে, আমরা শুনেছি কেউ যদি কারো নেম প্লেট চুরি করে তার মানে সে তাকে পছন্দ করে। এটা শুনে পার্কসি অনেক লজ্জায় পড়ে যায়। সে তার বান্ধবীদের বলে, আমাকে অন্য কেউ পছন্দ করলেও আমি শুধু কিম হিয়নকেই পছন্দ করি। তার এইসব কথাবার্তা শুনে ইয়নসক ওই নেম প্লেটটা পুনরায় তার পকেটে ঢুকিয়ে নেয়। আর ঠিক এই সময়ে একটা বল এসে পার্কসির মাথায় লাগে, ফলে পার্কসি অনেক ব্যথা পায়। সে রাগে পেছন ফিরে তাকাতেই দেখতে পায় তার সামনে কিম হিয়ন দাঁড়িয়ে রয়েছে। পার্কসি লজ্জায় কোনোভাবেই তার চোখের দিকে তাকাতে পারছিল না। কিম হিয়ন তাকে জিজ্ঞাসা করে, তুমি ঠিক আছো তো? পার্কসি মাথা নেড়ে তাকে সম্মতি জানায়, ফলে সে আর কোনো কিছু না বলে বলটা নিয়ে সেখান থেকে চলে যায়। তবে এটা দেখে পার্কসির বান্ধবীরা আরো ওভার এক্সাইটেড হয়ে পড়ে। তারা পার্কসিকে বলে, কিম হিয়ন ইচ্ছে করেই বলটা দিয়ে তোমার মাথায় মেরেছে যাতে সে তোমার সঙ্গে কথা বলতে পারে। তাদের এইসব কথা শুনে পার্কসির মনে লাড্ডু ফুটতে শুরু করে। কিন্তু ঠিক এই সময় পেছন থেকে ইয়নসক তাদের খুশি মাটি করে দিয়ে বলে, বলটা সে আদৌ ইচ্ছে করে মারেনি, ওটা ভুলবশত তোমার মাথায় লেগেছে, তাই এটা নিয়ে এত এক্সাইটেড হওয়ার কিছুই নেই। এটা শুনে পার্কসি এবং তার বান্ধবীরা রাগে সেখান থেকে চলে যায়। এরপর পার্কসি ক্লাসে আসলে তার কিছু বান্ধবী তাকে বলে, ইনচং তার কোকড়ানো চুলগুলোকে স্ট্রেট করিয়ে নিয়েছে। এটা শুনে পার্কসির মাথায় আকাশ ভেঙে পড়ে। সে কোনোভাবেই তাদের এই কথায় বিশ্বাস করতে পারছিল না, তাই এটার সত্যতা যাচাই করার জন্য সে নিজেই ইনচং এর কাছে চলে আসে। আর সেখানে এসে সে যা দেখে তাতে তার চোখ মাথায় উঠে যায়, কারণ ইনচং সত্যিই তার চুলগুলোকে স্ট্রেট করিয়ে নিয়েছে। সে ইনচংকে কানে কানে জিজ্ঞাসা করে এই হেয়ারস্টাইলটা সে কোথা থেকে করেছে আর এটা কতদিন থাকবে। ইনচং তাকে ওই সেলুনের ঠিকানা দিয়ে বলে, এটা পার্মানেন্ট, আর এটা করতে আমার প্রায় 2 লাখ ওয়ান খরচ হয়েছে। ঠিকানা পেয়ে পার্কসি স্কুল ছুটির পরেই ওই সেলুনের সামনে চলে আসে। সেলুন ওনার তার চুলগুলো দেখে বলে, তোমার চুলগুলো একটু বেশি কোকড়ানো, তবে চিন্তা করো না, আমি সবটাই ঠিক করে দেব। এটা শুনে পার্কসি আনন্দে আত্মহারা হয়ে দৌড়ে নিচের বাড়িতে আসে। তারপর এতদিন ধরে তার জমিয়ে রাখা সমস্ত টাকা বের করতে শুরু করে। তবে সমস্ত টাকা একত্রে করার পরেও তার চুল সোজা করার জন্য অর্ধেক টাকাও জোগাড় করতে পারে না। তাই সে মনে একরাশ হতাশা নিয়ে পরের দিন আবারও সেই সেলুনের সামনে এসে দাঁড়ায়। আর তখনই সে সেখানে ইয়নসককে দেখতে পায়। ইয়নসককে দেখার সাথে সাথেই সে সেলুনের এক কোণে লুকিয়ে পড়ে। তারপর সে তাদের কথোপকথন শুনে বুঝতে পারে আসলে এই সেলুন ওনার হলেন ইয়নসকের মা। এটা বুঝতে পারার সাথে সাথেই তার মাথায় একটা বুদ্ধি আসে। সে ঠিক করে এখন থেকে প্রতিদিন সে ইয়নসকের একটু বেশি কেয়ার করবে। তাই স্কুল ছুটির পর সে অন্য এক রাস্তা দিয়ে ইয়নসকের সামনে এসে হাজির হয় এবং তাকে জিজ্ঞাসা করে সে এখানে কি করছে। ইয়নসক বলে, এই সেলুনটা আমার মায়ের, আর আমরা এখানেই থাকি। তখন সে ইয়নসককে বলে, তাহলে তো আমার তোমার মায়ের সঙ্গে দেখা করা উচিত। এটা বলেই সে দৌড়ে সেলুনে ঢুকে পড়ে। তারপর ইয়নসকের মাকে নিজের পরিচয় দিয়ে বলে, আমি এবং ইয়নসক অনেক ভালো বন্ধু, আমরা একই স্কুলেই পড়ি। এছাড়াও সে তার মাকে এটাও বলে, কিছুদিন আগেই ইয়নসক যখন সমুদ্রে পড়ে গিয়েছিল তখন আমি তার জীবন বাঁচিয়েছিলাম। সবকিছু শোনার পর ইয়নসকের মা তাকে বলে, যেহেতু তুমি তার অনেক ভালো বন্ধু, তাই যতদিন না তার পায়ের প্লাস্টার খোলা হচ্ছে ততদিন তোমাকেই তার খেয়াল রাখতে হবে। আর তুমি যদি তার ঠিক করে খেয়াল রাখো তাহলে আমি ফ্রিতেই তোমার চুলগুলো স্ট্রেট করে দেব। এটা শুনে পার্কসি আনন্দে লাফাতে শুরু করে, কারণ এটার জন্যই তো সে এতক্ষণ ধরে এইসব করে বেড়াচ্ছিল। দেখা যায় পরের দিন থেকেই পার্কসি ইয়নসকের আরো বেশি করে কেয়ার করতে শুরু করে। সে তাকে স্কুলে নিয়ে যাওয়া থেকে বাড়ি ফেরা অবধি যাবতীয় কাজে সাহায্য করত। এমনকি সে তাদের সেলুনের খ্যাতি বাড়ানোর জন্য রাস্তায় রাস্তায় পোস্টার বিলি করতে শুরু করে। এইভাবেই একদিন পোস্টার বিলি করার সময় প্রচন্ড জোরে বৃষ্টি শুরু হয়। ফলে পার্কসি বৃষ্টি থেকে বাঁচার জন্য ইয়নসককে সঙ্গে নিয়ে তার বাবা স্টোর রুমে চলে আসে। সেখানে তার বাবা শত শত বই সাজিয়ে রেখেছে। এরপর পার্কসি ইয়নসককে তার বাবার একটা জামা দিয়ে বলে, তোমার ভেজা ড্রেসটা চেঞ্জ করে নাও, না হলে ঠান্ডা লেগে যাবে। ইয়নসক জামাটা চেঞ্জ করে নিলে পার্কসি তাকে জিজ্ঞাসা করে,
তুমি কেমন ধরনের কমিক পড়তে ভালোবাসো? ইয়নসক বলে, আমি আগে কখনোই কমিক পড়িনি। এটা শুনে পার্থ্রি বেশ অবাক হয় এবং ইয়নসককে নিজের পছন্দের কয়েকটা কমিক পড়তে দিয়ে বলে, এইগুলো তোমার অনেক ভালো লাগবে। এরপর সে ইয়নসককে তাদের স্টোররুমের পাসওয়ার্ড দিয়ে বলে, এখন থেকে তুমি যখন ইচ্ছে এখানে চলে আসতে পারো। পরের দিন স্কুলে এসে ইয়নসক দেখতে পায় পার্কশ্রী এবং তার বন্ধুরা রঙিন কাগজ দিয়ে ছোট ছোট বল তৈরি করে একটা কাঁচের জারের ভেতরে ঢুকিয়ে রাখছে। ইয়নসক তাদের জিজ্ঞাসা করে, এগুলো কি বানাচ্ছ? তারা বলে, এগুলো হলো ম্যাজিক বল। সবাই বলে, এগুলো দিয়ে কাউকে প্রপোজ করলে সে কখনোই না বলতে পারে না। এছাড়াও তারা আরো বলে, পাশের ক্লাসের একটা মেয়ে তার বয়ফ্রেন্ডকে এমন 1000টা বল দিয়ে প্রপোজ করেছে, তাই আমরা সবাই মিলে ঠিক করেছি পার্কসির জন্য এমন 10,000 বল বানাবো। তাদের এইসব উদ্ভট কর্মকাণ্ড দেখে ইয়নসক চুপচাপ সেখান থেকে চলে যেতে থাকে। তবে পার্কসি তাকে ইমোশনাল ব্ল্যাকমেল করে বলে, আমি তোমার কত কেয়ার করি, এমনকি তোমাকে সমুদ্রে ডুবে যাওয়া থেকেও বাঁচিয়েছি, আর তুমি তার বিনিময়ে আমাকে কিছু বল বানিয়ে দিতে পারবে না? এইসব কথা শুনে ইয়নসক বাধ্য হয়ে তাদের সঙ্গে বল বানাতে শুরু করে। সে পার্কসিকে খুশি করার জন্য ক্লাস চলাকালীনও লুকিয়ে লুকিয়ে ওই বলগুলো বানাতে থাকে। ফলে কিছুদিনের মধ্যেই সে সবার থেকে বেশি বল বানিয়ে ফেলে। এটা দেখে পার্কসি অনেক খুশি হয়। ফলে তাদের বন্ধুত্ব আরো গভীর হতে শুরু করে। এরপর একদিন পার্কসি তার ক্লাস টপারকে রিকোয়েস্ট করে বলে, আমাকে একদিনের জন্য তোমার পরিবর্তে স্টাডি রুমে যেতে দেবে? তখন ওই টপার তাকে বলে, না, এটা কোনোভাবেই সম্ভব নয়। একদিন ক্লাস মিস করা মানে আমি অনেক পিছিয়ে যাব। এছাড়াও সে পার্কসিকে ব্যঙ্গ করে বলে, তোমার মতো একজন কোঁকড়া চুলের বখাটে মেয়েকে কিম হিয়ন কখনোই পছন্দ করবে না, তাই এইসব পাগলামি বন্ধ করো। এরপর স্কুল ছুটি হলে পার্কসি ইয়নসককে বাড়িতে পৌঁছে দিতে গিয়ে বাচ্চাদের মতো কাঁদতে শুরু করে, কারণ ক্লাস টপারের বলা কথাগুলো তার অনেক খারাপ লেগেছিল। তাকে এমন কাঁদতে দেখে ইয়নসক তাকে সান্ত্বনা দেয়। তবে তা সত্ত্বেও সে মন খারাপ করে ইয়নসককে ওই বলের জারটা ধরিয়ে দিয়ে সেখান থেকে চলে যায়। পরের দিন তাদের স্কুলে মেধালিস্টের র্যাঙ্কিং ঠিক করার জন্য আবারও একটা এক্সামের আয়োজন করা হয়। দেখা যায় ইয়নসক সবার আগে তার এক্সাম কমপ্লিট করে খাতা জমা দিয়ে বাইরে চলে যায়। এরপর পার্কশ্রীও তার এক্সাম কমপ্লিট করে সোজা তার বাবার স্টোররুমে চলে আসে। সে দেখতে পায় স্টোররুমের তালাটা আগে থেকেই খোলা রয়েছে, তাই সে চুপিসারে দরজা ঠেলে ভেতরে ঢুকতেই দেখে ইয়নসক সেখানে বসে বই পড়ছে। সে তাকে দেখে কিছুটা শান্ত হয়। তারপর নিজের প্রশ্নপত্রগুলো টেবিলের ওপর রেখে হাত জড়ো করে ভগবানের কাছে প্রার্থনা করতে শুরু করে যাতে সে এক্সামে পাস হয়ে যায়। ইয়নসক তার এইসব পাগলামি দেখে বলে, এক্সাম পেপার তো অনেক আগেই জমা দিয়ে দিয়েছো, তাহলে এখন এইসব করছো কেন? তার এমন কথা শুনে পার্কশ্রী হতাশ হয়ে বলে, আমি কোনো কাজের নয়, কারণ আমার মধ্যে কোনো প্রতিভা নেই। তখন ইয়নসক তাকে বলে, তুমি তো সাঁতার কাটতে পারো, আর ওটাও তো একটা প্রতিভা। এটা বলেই সে পার্কশ্রীর বলের জারটা টেবিলের ওপর তুলে রাখে। পার্কশ্রী দেখে ইয়নসক ওই জারটা বল দিয়ে সম্পূর্ণ ভর্তি করে দিয়েছে। ফলে সে অনেক খুশি হয়, কারণ পার্কশ্রী এখন এটা নিয়ে অনেক কনফিডেন্ট ছিল যে কিম হিয়নকে প্রপোজ করলে সে কোনো মতেই তাকে রিজেক্ট করতে পারবে না। এর পরের দিন পার্কশ্রী পুনরায় স্কুল যাওয়ার জন্য ইয়নসকের বাড়িতে আসলে দেখে ইয়নসকের পা সম্পূর্ণ ঠিক হয়ে গেছে, আর এটা দেখে সে আনন্দে লাফালাফি করতে শুরু করে। তখন ইয়নসকের মা এসে তাকে বলে, তুমি আমার কথা মতোই প্রতিনিয়ত ইয়নসকের অনেক খেয়াল রেখেছো, তাই শর্ত অনুযায়ী তুমি যেই দিন চাইবে আমি সেই দিনই তোমার চুল স্ট্রেট করে দেব। এটা শুনে পার্কশ্রী আনন্দে ইয়নসকের মাকে জড়িয়ে ধরে এবং বলে, আজ নয়, তবে সঠিক সময় আসলে আমি আপনার কাছে এসে চুল স্ট্রেট করিয়ে নেব। এরপর তারা স্কুলে চলে আসে এবং সেখানে এসে পার্কশ্রী দেখে আজ তাদের স্কুলে পরীক্ষার রেজাল্ট বেরিয়েছে। পার্কশ্রী প্রকাশিত রেজাল্টের র্যাঙ্ক লিস্ট চেক করলে দেখে এক্সামে ইয়নসক প্রথম হয়েছে। প্রথমে তো সে এটা দেখে বেশ চমকে যায়, কারণ ইয়নসক যে এতটা ভালো স্টুডেন্ট সেটা সে কখনো কল্পনাও করতে পারেনি। ইয়নসক পার্কশ্রীকে এতটা খুশি হতে দেখে তাকে বলে, তুমি চাইলে আমার পরিবর্তে স্টাডি রুমে যেতে পারো। এটা শুনে পার্কশ্রীর কিম হিয়নের কথা মনে পড়ে, তাই সে আবারও র্যাঙ্ক লিস্ট চেক করলে দেখে লিস্টের প্রথম 100 জনের মধ্যে কিম হিয়নের নাম নেই, অর্থাৎ কিম হিয়ন আর কোনোভাবেই স্টাডি রুমে যেতে পারবে না। এটা দেখে পার্কশ্রীর অনেক মন খারাপ হয়, কারণ সে ঠিক করেছিল স্টাডি রুমেই কিম হিয়নকে প্রপোজ করবে। এরপর স্কুল শেষ করে পার্কশ্রী যখন বাড়ি ফিরে তার মায়ের কাজে সাহায্য করছিল, তখন পাশের বাড়ির এক মহিলা তার মাকে এসে বলে, আমাদের এলাকায় নতুন যে সেলুনটা খোলা হয়েছে, শুনেছি ওই মহিলা নাকি অনেক বড় লোক, তবে পারিবারিক কিছু সমস্যার কারণে তাকে এমনভাবে জীবন কাটাতে হচ্ছে। আসলে তার হাজবেন্ড একজন ডাক্তার, তবে তিনি সর্বদাই তাকে মারধর করতেন, এমনকি তিনি তার ছেলেকেও সহ্য করতে পারতেন না। তাই ওই মহিলা বাধ্য হয়ে হাজবেন্ডের থেকে দূরে এসে ছেলেকে নিয়ে নতুন জীবন শুরু করেছে। পরদিন সন্ধেবেলায় পার্কশ্রী যখন তাদের স্টোররুমের পাশ থেকে যাচ্ছিল, পার্কশ্রী ভেতরে কে আছে সেটা জানার জন্য দরজা খুলতেই দেখতে পায় তার বাবা এবং ইয়নসুক একসঙ্গে বসে নুডলস খাচ্ছে। বাবা এবং ইয়ংসকের এমন বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দেখে পার্কশ্রী অনেক খুশি হয়। পরের দিন স্কুলে গেলে পার্কশ্রী নোটিশ বোর্ডে তাদের স্কুল ট্যুরের ফাইনাল তারিখ দেখতে পায়, যা দেখে সে মনে মনে ভাবতে থাকে এটাই হলো কিম হিয়নকে প্রপোজ করার সবথেকে ভালো সুযোগ। তাই সে
সে তার বান্ধবীদের সঙ্গে মিলে এই ব্যাপারে প্ল্যান করতে থাকে। এরপর স্পোর্টস ক্লাসে তাদের টিচার ডজবল নামের এক ভিন্নধর্মী খেলার আয়োজন করে, যেখানে প্রত্যেকটা ছেলে মেয়েকে দুজন দুজন করে নিজেদের টিম বানাতে হয়। পার্কশ্রী দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবতে থাকে সে কিমহিয়নকে নিজের পার্টনার বানাবে, তবে তার আগেই ইনচং এসে কিমহিয়নকে তার পার্টনার বানিয়ে নেয়। ফলে পার্কশ্রী হতাশ হয়ে সেখানেই দাঁড়িয়ে থাকে। তাকে এমনভাবে মন খারাপ করে দাঁড়িয়ে থাকতে দেখে ইয়নসক এসে তাকে জিজ্ঞাসা করে, তুমি কি আমার পার্টনার হবে? আর কোনো উপায় না থাকায় পার্কশ্রীও তার এই প্রস্তাবে রাজি হয়ে যায়। এরপর খেলা শুরু হয়। প্রত্যেকটা টিমের প্লেয়াররা বল ছুঁড়ে অপর টিমের মেয়ে পার্টনারদের মারার চেষ্টা করে। দেখা যায় কিমহিয়ন যখন পার্কশ্রীকে মারার জন্য তার দিকে বল ছুঁড়ে, তখন ইয়নসক বারবার তার সামনে এসে তাকে বাঁচিয়ে নেয়। এরপর বলটা যখন ইয়নসকের হাতে আসে, তখন সে কিমহিয়নের পার্টনার ইনচংকে মারার জন্য সজোরে তার দিকে বলটা ছুঁড়ে মারে। তবে ঠিক এই সময় পার্কশ্রী কিমহিয়নকে জেতানোর জন্য নিজেই তাদের সামনে চলে আসে। ফলে বলটা তার মাথায় লাগে এবং এর সাথেই কিমহিয়নের টিম এই গেমে জিতে যায়। ব্যাপারটা ইয়ংসকের অনেক খারাপ লাগে, তাই সে কোনো কিছু না বলে চুপচাপ সেখান থেকে চলে যায়। বাড়ি ফিরে পার্কশ্রী ভাবতে থাকে আজ সে যেটা করেছে সেটা মোটেও তার করা উচিত হয়নি। ঠিক এই সময় তার ফোনে ইয়নসকের একটা ভয়েস মেসেজ আসে, যেখানে সে বলে, আজ আমার তোমাকে মাঠে ওইভাবে ছেড়ে আসাটা মোটেও উচিত হয়নি, তাই দয়া করে আমাকে ক্ষমা করে দিও। পার্কশ্রী তার এই মেসেজটা দেখে অনেক খুশি হয় এবং পরের দিন সকালেই চুল স্ট্রেট করার জন্য তার মায়ের সেলুনে চলে আসে। এদিকে বাকি স্কুল স্টুডেন্টরা ট্যুরে যাওয়ার জন্য বাসে উপস্থিত হলেও পার্কশ্রী এর কোনো পাত্তা পাওয়া যায় না, তাই সবাই তার আসার অপেক্ষা করতে থাকে। কিছুক্ষণ পর পার্কশ্রী যখন তার স্ট্রেট করা চুল নিয়ে সম্পূর্ণ এক নতুন লুকে বাসে ওঠে, তখন বাসে বসে থাকা সমস্ত স্টুডেন্টরা অবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকে। টুরিস্ট স্পটে পৌঁছে পার্কশ্রী কিমহিয়নের জন্য তৈরি করা সেই বলের জারটা তার সিটে রেখে বাস থেকে নেমে যায়। এরপর রাতের বেলায় কিমহিয়নকে প্রপোজ করার জন্য সে এবং তার বান্ধবীরা মিলে জঙ্গলের ভেতরে একটা ছোট্ট জায়গাকে সুন্দরভাবে সাজিয়ে তোলে। দেখা যায় কিমহিয়ন তাদের ওই সাজানো জায়গাটায় জ্বলতে থাকা আলোগুলিকে ফলো করে ধীরে ধীরে সেদিকে এগিয়ে আসতে থাকে। ফলে পার্কশ্রীকে সেখানে দাঁড় করিয়ে তারা সবাই মিলে ঝোপের পেছনে লুকিয়ে পড়ে, কিন্তু ইয়নসক এসবে গুরুত্ব না দিয়ে চুপচাপ সেখান থেকে চলে যায়। এদিকে কিমহিয়ন পার্কশ্রীর সামনে এসে দাঁড়ালে পার্কশ্রী তাকে বলে, আমি যেদিন তোমাকে প্রথম দেখেছিলাম সেদিন থেকেই তোমাকে অনেক পছন্দ করতাম। সর্বদাই চেয়েছি তোমাকে নিজের করে রাখতে। অন্য কোনো মেয়ে তোমার দিকে তাকালেও আমার অনেক হিংসা হতো, তবে আজ যখন তুমি আমার সামনে দাঁড়িয়ে, তখন আমি তোমার প্রতি সেই আবেগ, সেই অনুভূতিগুলো কোথাও খুঁজে পাচ্ছি না। সত্যি বলতে আমি ইয়নসককে পছন্দ করতে শুরু করেছি। এটা শুনে কিমহিয়ন তাকে বলে, ইয়নসক অনেক ভাগ্যবান, কারণ সে তার জীবনে তোমার মতন একজন মানুষকে পেয়েছে। এর পরের দিন তারা সবাই স্কুল ট্যুর থেকে বাড়ি ফেরার জন্য বাসে ওঠে। তবে পার্কশ্রী লক্ষ্য করে গতকাল রাতের পর থেকে ইয়নসক তাকে অ্যাভয়েড করছে, এমনকি সে তার সঙ্গে ঠিক করে কথাও বলছে না। বাড়ি ফিরে ইয়নসক নিজের মন ভালো করার জন্য সোজা পার্কশ্রীদের স্টোররুমে চলে আসে। স্টোররুমের ভেতরে গিয়ে সে দেখে পার্কশ্রী অনেক আগে থেকেই তার আসার অপেক্ষা করছিল। তবে ইয়নসক তাকে কিছু না বলে চুপচাপ বই পড়তে শুরু করে। তখন পার্কশ্রী তাকে বলে, তুমি জানতে চাও না আমি কাল কিমহিয়নকে প্রপোজ করেছি কিনা? এটা শুনে ইয়নসক যখন তাকে কিছু একটা বলতেই যাচ্ছিল, তখন পার্কশ্রী তাকে বলে, আমি তাকে প্রপোজ করিনি। ইয়নসক এটা শুনে অবাক হয়ে তাকে জিজ্ঞাসা করে, কিন্তু কেন? পার্কশ্রী বলে, সামনে এক্সাম, তাই আমি চাই পড়াশোনাতে মন দিতে। এটা শুনে ইয়নসক অনেক খুশি হয় এবং পার্কশ্রীকে তার এক্সামের জন্য বেস্ট অব লাক উইশ করে সেখান থেকে চলে যায়। পরের দিন পার্কশ্রী এক্সাম দিতে গেলে ইয়নসক টেডি বিয়ারের গেটাপে তাকে উইশ করতে যায়। যদিও সে টেডি বিয়ারের গেটাপে ছিল, তা সত্ত্বেও পার্কশ্রী খুব ভালোভাবেই জানত যে এটা হলো ইয়নসক, তাই খুশি হয়ে সে তাকে জড়িয়ে ধরে এবং তারপর এক্সাম হলে চলে যায়। এক্সাম শেষ হওয়ার পর বেশ কিছুদিন তারা রেজাল্টের অপেক্ষা করতে থাকে। এর মধ্যেই একদিন স্কুল শেষ করে বাড়ি ফেরার সময় পার্কশ্রী তার বান্ধবীদের বলে, আজ আমার বাড়িতে কিছু কাজ রয়েছে, তাই আমাকে তাড়াতাড়ি করে বাড়ি ফিরতে হবে। এটা বলেই সে বাড়ির দিকে চলে আসে। তবে ঠিক তখনই ইয়নসকও সবাইকে বলে, আমারও আজ কিছু দরকারি কাজ রয়েছে। এটা শুনে সবাই অবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকে, আর ইয়নসকও ধীরে ধীরে পার্কশ্রীর পেছনে রওনা দেয়। তাদের দুজনের এমন আচরণ দেখে বাকি ফ্রেন্ডরা অনুমান করে তারা হয়তো সবার থেকে লুকিয়ে একে অপরকে ডেট করছে। এরপর দেখা যায় তাদের অনুমানটাই ঠিক হয়, কারণ পার্কশ্রী এবং ইয়নসক একসঙ্গে কিছু সুন্দর মুহূর্ত কাটানোর জন্য সমুদ্রের তীরে এসে উপস্থিত হয়। সেখানে ইয়নসক পার্কশ্রীকে তার নেম প্লেটটা ফেরত দিয়ে বলে, এটা এতদিন আমি তোমার স্মৃতি হিসাবে যত্ন করে গুছিয়ে রেখেছিলাম, কারণ আমি তোমাকে অনেক ভালোবাসি। এরপর সারাদিন ঘুরে ফিরে রাতের বেলায় তারা দুজন একে অপরের হাত ধরে বাড়ি ফিরে আসে। তারপর দুজনে একে অপরকে কিস করে সুন্দর একটা মুহূর্ত কাটায়। পরের দিন পার্কশ্রী ইয়নসককে ফোন করে বলে, নেক্সট সানডে আমরা সি বিচে দেখা করব, কারণ আমার তোমাকে কিছু বলার আছে। এরপর সে তার বান্ধবীদের ফোন করে সানডের প্ল্যান সম্পর্কে সবকিছু জানায়। দেখা যায় তার কথা মতোই সানডেতে তার সকল বন্ধুরা মিলে
সি বিচের একটা অংশকে খুব সুন্দরভাবে সাজিয়ে তোলে। আসলে পার্কশ্রী ইয়নসককে সেখানে নিয়ে এসে প্রপোজ করতে চেয়েছিল। দেখা যায় কিছুক্ষণের মধ্যেই পার্কশ্রী এবং ইয়নসক সেখানে এসে উপস্থিত হয়। তারা দুজন একসঙ্গে অনেক খুশি ছিল। তবে ঠিক এই সময় ইয়নসকের কাছে একটা ফোন আসে। ফোনটা রিসিভ করলে সে জানতে পারে তার মা অসুস্থ হয়ে সিওলের এক হসপিটালে ভর্তি রয়েছে। তাই সে পার্কশ্রীকে এই ব্যাপারটা জানিয়ে তৎক্ষণাৎ হসপিটালে চলে আসে। হসপিটালে এসে সে দেখে তার মা অজ্ঞান হয়ে হসপিটালের বেডে পড়ে রয়েছে, আর তার পাশে দাঁড়িয়ে রয়েছেন তার বাবা। তিনি ইয়নসককে বলেন, এখন তুমিই ভেবে দেখো, যে মানুষ নিজেরই খেয়াল রাখতে পারে না সে তোমার কিভাবে খেয়াল রাখবে। তাই তোমার উচিত যত তাড়াতাড়ি সম্ভব বাড়িতে ফিরে আসা। এটা বলেই তিনি রুম থেকে বেরিয়ে যান, আর ইয়নসক চোখ ভর্তি জল নিয়ে নীরব হয়ে সেখানে দাঁড়িয়ে থাকে। এদিকে বেশ কিছুদিন পেরিয়ে যাওয়া সত্ত্বেও ইয়নসকের কোনো খবর না পেয়ে পার্কশ্রী তার বন্ধুদের সঙ্গে নিয়ে ইয়নসকের মায়ের সেলুনে যায়। তবে সেখানে গিয়ে তারা জানতে পারে বেশ কিছুদিন ধরেই সেলুনটা বন্ধ রয়েছে। এইসব দেখার পর পার্কশ্রী আর কোনোভাবেই নিজেকে কন্ট্রোল করতে না পেরে শেষমেশ নিজের জমানো সমস্ত পুঁজি নিয়ে ট্রেনে করে সিওলের ওই হসপিটালে চলে আসে। তারপর রিসেপশন থেকে ইয়নসক এবং তার মায়ের খোঁজ নিয়ে তাদের রুমের সামনে আসলে সে দেখতে পায় ইয়নসক তার মায়ের সামনে বসে কান্নাকাটি করছে, কারণ তার মা ঠিক করেছে তাকে নিয়ে আমেরিকা চলে যাবে। তবে ইয়নসক কোনোভাবেই আমেরিকা যেতে রাজি হয় না। পার্কশ্রী বুঝতে পারে ইয়নসক তার জন্যই এখান থেকে যেতে চাইছে না। তাই সে হসপিটাল থেকে বাইরে এসে একটা পাবলিক টেলিফোন থেকে ইয়নসককে ফোন করে বলে, আমি সেদিন তোমায় সি বিচে এটাই বলতে ডেকেছিলাম যে তোমাকে আমি শুধুমাত্র নিজের ভালো বন্ধু মনে করি, কিন্তু আমি ভালোভাবেই জানি তোমার পক্ষে এটা মেনে নেওয়া অনেক কঠিন। তাই আজ থেকে আমার সঙ্গে আর কোনোভাবেই যোগাযোগ করার চেষ্টা করো না। এটা বলেই পার্কশ্রী কলটা কেটে দেয় এবং তারপর পাগলের মতো কাঁদতে শুরু করে। এই ঘটনার কিছু মাস পর পার্কশ্রীর স্কুলের রেজাল্ট আউট হয়। দেখা যায় পার্কশ্রী অনেক ভালো নাম্বার পেয়ে গ্র্যাজুয়েশন পাস করেছে। এরপর স্কুল ইয়ারবুকের পৃষ্ঠা উল্টাতেই পার্কশ্রী তার এবং ইয়ানসকের একাধিক ছবি দেখতে পায়। সাথে সাথেই তার অতীতে ফেলে আসা সেই পুরানো স্মৃতিগুলো চোখের সামনে ভেসে ওঠে। তাই সে কোনোভাবেই নিজেকে সামলাতে না পেরে সোজা স্টোর রুমে চলে আসে। আসলে ইয়নসক চলে যাওয়ার পর থেকে সে আর একবারও এই স্টোর রুমে আসেনি। স্টোর রুমে ঢুকতেই তার চোখ পড়ে বুকশেলফে ইয়নসকের রেখে যাওয়া একটা নোটবুকের ওপর। পার্কশ্রী ধুলো জমে যাওয়া ওই নোটবুকটার পৃষ্ঠা উল্টাতেই দেখে ইয়নসক তাদের একসঙ্গে কাটানো প্রতিটা মুহূর্তকে ছবির মাধ্যমে নোটবুকে বন্দি করে রেখেছে। নোটবুকে থাকা প্রত্যেকটা ছবি এবং লেখা দেখে পার্কশ্রী উপলব্ধি করে ইয়নসক কখনোই তার মধ্যে সৌন্দর্য খোঁজেনি, সে তার মধ্যে জীবনে বেঁচে থাকার নতুন কারণ পেয়েছে। ইয়নসকের লেখা প্রত্যেকটা লাইন পার্কশ্রীর হৃদয় ছুঁয়ে যায়। তাই সে তার ভালোবাসার মানুষটাকে আবারও ফিরে পাওয়ার আশায় সেই সি বিচে এসে দাঁড়ায় এবং অনেক সাহস করে ইয়নসককে একটা মেসেজ করে। আর এর সাথে সাথেই তার ফোন বেজে ওঠে। পেছন থেকে খুব পরিচিত একটা কণ্ঠস্বর তার কানে ভেসে আসে। কণ্ঠস্বরটা শুনে পার্কশ্রী পেছন ফিরে তাকাতেই সে দেখতে পায় ইয়নসক দাঁড়িয়ে রয়েছে। তাকে দেখে এক মুহূর্তের জন্য সে যেন কল্পনার জগতে হারিয়ে যায়। তারপর দৌড়ে গিয়ে তাকে জড়িয়ে ধরে এবং কাঁদতে কাঁদতে বলে, সেদিন আমি তোমায় মিথ্যে বলেছিলাম, আসলে আমি তোমায় অনেক ভালোবাসি। তখনই দেখা যায় সেখানে লুকিয়ে থাকা তাদের বন্ধুরাও আনন্দে চিৎকার করে তাদের দিকে দৌড়ে আসে। আর এর সাথেই এই অসাধারণ ড্রামাটা এখানেই শেষ হয়। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে আজ এই অবধি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন কোনো ড্রামার এক্সপ্লেনেশন নিয়ে।